আমি যতটুকু জানি উনি মোটেই কোনো ইতিহাসবিদ নন। উনি এই বিষয়ে কোথা থেকে কি চর্চা করেছেন সেটাও আমার কোনো জানি না। মাননীয় রাজ্যপালই হোক কি আমার মতো সাধারণ লোকই হোক, শুধু ওই মুসলমান 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 করতে থাকে, সেটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদের কথা। ওনার কথার ভিত্তিতে ইতিহাসকে বিশ্লেষণ করাটা বোধহয় খুব একটা কাজের কাজ কিছু হবে না। এখানে তো একটা সিনেমা হয়েছে শুনছি, সেখানেও সেই একতরফা বা একপাক্ষিক কথাবার্তা বলা হচ্ছে। বল্লভভাই প্যাটেলই বলছেন, কিন্তু সেখানে কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোকজনই কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়েছিল বা মারা গেছিলেন। আর যে কোনো পরিস্থিতিতেই এই দুটি সম্প্রদায় তার মধ্যে মারামারি করাটা কোনো যুক্তিগ্রাহ্য গণতান্ত্রিক দেশের পক্ষে শোভনও নয়, যুক্তিগ্রাহ্য তো নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাঁচিয়ে, মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর হিন্দু মানুষকে তারা বাঁচিয়ে যান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পশ্চিমবঙ্গের আমরা যদি একটা প্রসঙ্গে আসি, তাহলে দেখা যাচ্ছে যে 1946 সালের যে কলকাতায় যে দাঙ্গা বা ডাইরেক্ট অ্যাকশন ডে বলে যেটা পরিচিত, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমাদের রাজ্যের বর্তমান রাজ্যপাল আর.এন. রবি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে গিয়ে তিনি যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে দেখা গেল একপাক্ষিক কথাবার্তা বলেছেন। তিনি ওভারঅল যেটা বোঝাতে চাইছেন যে এই যে 1946 সালে যে দাঙ্গায় হিন্দুরা ক্ষতিগ্রস্ত, হিন্দুদের ক্ষতি হলো, হিন্দুরা বিপদে পড়েছিল, এই যে একটা সম্প্রদায়কে দেখিয়ে দেওয়া, একজন প্রশাসনিক প্রধান রাজ্যপাল এই ধরনের মন্তব্য করেছেন, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ওই যে আমি প্রথমেই যখন আপনাকে বলার চেষ্টা করছিলাম যে এখন একটা স্পর্শকাতর সময় আমরা আছি, আমরা বাস করছি, যেখানে আপনি যদি খুব ভালো কথাও বলেন সেটাও আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে আর কি। একটা অঘোষিত সেন্সরশিপের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর তার সাথে আপনি যোগ করলেন হচ্ছেন, তিনি হচ্ছেন মাননীয় আর.এন. রবি হচ্ছেন, এবং এটা তো তাই যে উনি সাংবিধানিক হেড আমার পশ্চিমবাংলায়, রাজ্যপাল যেহেতু উনি। এখন উনি কি বলছেন সেটা নিয়ে কথা বলাটাও তো আমাকে দুবার ভেবে বলতে হবে। প্রথমত সত্যি কথা যদি আপনি আমি ওনার বক্তৃতা শুনিনি বা শোনার সুযোগ আমার হয়নি আর কি, কিন্তু অনেকেই আমাকে বলেছেন, আমার মিডিয়ার বন্ধুরা ওই আপনার মতোই প্রশ্ন করেছেন যে এটা কি উনি ঠিক বলেছেন। আমি যতটুকু জানি উনি মোটেই কোনো ইতিহাসবিদ নন। উনি এই বিষয়ে কোথা থেকে কি চর্চা করেছেন সেটাও আমার কিন্তু জানি না। বরং আপনি যদি আমাদের রাজ্যপালের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন নুরুল হাসান বলে একজন বিখ্যাত রাজ্যপাল আমাদের এখানে ছিলেন আর কি। তিনি সত্যিকারের ইতিহাসবিদ হিসেবে সারা ভারতবর্ষ, কেন পৃথিবীতে তার একটা স্বীকৃতি ছিল আর কি। আর.এন. রবি ইতিহাসবিদ হিসেবে আদৌ কোনো কি কোথায় কি পারফরমেন্স, এটা আমরা খুব একটা জানি না। সুতরাং ওনার কথার ভিত্তিতে ইতিহাসকে বিশ্লেষণ করাটা বোধহয় খুব একটা কাজের কাজ কিছু হবে না। উনি বলেছেন, কেন বলেছেন সেটা ওনার উনি ব্যাখ্যা দিতে পারবেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু দেখুন, কোনো দাঙ্গায় কোথাওই একতরফা কিছু হয় না। আপনি যদি বল্লভভাই প্যাটেলের লেখা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন 46-এর ওই ডেট ক্যালকাটা কিলিং, যেটা স্টেটসম্যানের লেখা হয়েছিল আর কি, সেখানে কিন্তু বল্লভভাই প্যাটেলই বলছেন, কিন্তু সেখানে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, নিহতের দিক দিয়ে যদি বলে, সেটা মুসলমান সম্প্রদায়ের লোকজনই কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল বা মারা গেছিলেন। আরো স্পেসিফিক যদি আপনি আমার বলেন, সেটা কিন্তু মুসলমানরাই কিন্তু। কিন্তু আবার তারপরে যদি আপনি আমায় বলেন যে তাহলে কি কোনো হিন্দুদের কোনো ক্ষতি হয়নি, প্রচুর ক্ষতি হয়েছে। দাঙ্গা কখনোই কাম্য ছিল না। এখনো সবসময় বলার চেষ্টা করব যে কোনো পরিস্থিতিতেই এই দুটি সম্প্রদায় তার মধ্যে মারামারি করাটা কোনো যুক্তিগ্রাহ্য গণতান্ত্রিক দেশের পক্ষে শোভনও নয়, যুক্তিগ্রাহ্য তো নয়। মানে তাহলে একটা জিনিস যেটা আপনার কথা থেকে এলো যে দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কেউ কম বেশি সেটা আলাদা পার্ট, কিন্তু একজন প্রশাসনিক প্রধান যদি একপাক্ষিক আলোচনা করেন, সেইটা কি সেটা তো আমি গ্রহণযোগ্য? বলছি তো, সেটা তো দেখুন, আমি জানি না আপনারা যারা মিডিয়াতে আছেন, এটা প্রশ্নটা তো তাকে করা উচিত, যিনি এই বক্তৃতাটা দিয়েছেন, তার কোথায় তার সূত্র, কোথায় তার মূল জায়গাটা। এখানে তো একটা সিনেমা হয়েছে শুনছি, আমি দেখিনি, সেই সিনেমাটাও আমার এখন দেখার সুযোগ হয়নি। সেখানেও সেই একতরফা বা একপাক্ষিক কথাবার্তা বলা হচ্ছে, এর সঙ্গে কোনো ভিত্তি নেই। আপনি শুনুন, আমার কথাও বিশ্বাস করার দরকার নেই। তাহলে আমি জানি আপনি যখনই আমার এই ইন্টারভিউটাও প্রচার করবেন, তখনই দেখবেন যে নানান শিবির থেকে গেল রব উঠবে, এবং তারা তো যে শোভন বাংলাটা ব্যবহার করেন, সেটা তো কোনো সুস্থ মস্তিষ্কের লোক করতে পারে না।
তো ফলে আমিও তাতে আক্রান্ত হব আর কি, যেটা আপনি আমি আশঙ্কা করছি এবং আমি বলেই দিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন, আমার কথাও বিশ্বাস করার কাউকে দরকার নেই, কোনো পক্ষকেই দরকার নেই। কিন্তু আপনারা সুরঞ্জন দাসের বই পড়ুন, তিনি তো বিখ্যাত ইতিহাসবিদ। তার যদি আপনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময়কার 46 যদি পড়েন, আপনি শঙ্কর ঘোষ বিখ্যাত সাংবাদিক ছিলেন হিন্দুস্তান টাইম, স্ট্যান্ডার্ড এবং আনন্দবাজার পত্রিকায়, তার যদি আপনি দেখেন যে সেই শেষের দিনগুলো যে যখন পালাবদল ঘটতে চলেছে, আপনি যদি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের আপনি লেখা পড়েন, আপনি যদি মিজানুর রহমানের কৃষ্ণ ষোলোই যিনি উনি ডিটেলে লিখেছেন, আপনি যদি সেগুলো পড়েন আর কি, তাহলে দেখবেন যে দুটো জিনিস হয়েছিল। ডেফিনেটলি যেটা আপনি এক্ষুনি বললেন যে দুপক্ষেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? কোনো বড় রাজনীতিবিদ, কোনো বড় শিল্পপতি, কোনো বড় বুদ্ধিজীবী গায়ে কিন্তু সেদিকে ধাক্কা লাগেনি। পরবর্তীকালে হরেন ঘোষ মারা গেছিলেন, বিখ্যাত মানুষ ছিলেন, কিন্তু এছাড়া কিন্তু কারোর গায়ে সেভাবে হাত লাগেনি। কারা মারা গেছিলেন? সাধারণভাবে গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা। এইটা যেমন একটা দিক, যেটা আমি নিশ্চয়ই প্রশাসনিক প্রধান যিনি, তার কাছ থেকে আমি এটা আশা করবো, জানি না নিশ্চয়ই উনি সেটা উল্লেখ করেননি, অজস্র মানুষ কিন্তু অন্য মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাঁচিয়েছে। মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর হিন্দু মানুষকে তারা বাঁচিয়েছে। আপনি যদি কৃষ্ণ ষোলোই পড়েন, আপনি দেখবেন সেখানে মিজানুর সাহেব পরিষ্কার লিখছেন যে তার গোটা পরিবার ওই মানিকতলার কাছে সুখিয়া স্ট্রিটে আটকে গেছিলেন এবং চারপাশে অবরুদ্ধ অবস্থায় কি করে তারা বাঁচবেন, তারা কেউ কেউ সব ছড়িয়ে ছিটকে গেছেন সমস্ত গোটা পরিবার। তার বয়স অল্প, তা সত্ত্বে তিনিও লুকিয়ে আছেন। কিন্তু তিনি যখন জানলেন যে তার মা থেকে শুরু করে সবাই বেঁচে আছেন, কেন বেঁচে আছেন? বিখ্যাত যিনি ছিলেন একজন ব্যাংকবিদ আর কি, বিষ্ণু ঘোষ, তারা কিন্তু সেই পরিবার বাঁচিয়েছিল। আপনি এরকম, আমার কালকেই কথা হচ্ছিল আমার এক বন্ধুর সাথে, বন্ধুর বাবা বল্লভপাড়া, আপনি যদি মানিকতলার দিকে যান সেখানে একটা রাস্তা আছে, সেখানে হচ্ছে একজন তার বন্ধুর মা, এবং তিনি মুসলমান, তাকে তিনি প্রাণ বিপন্ন করে, আপনি ভাবুন, তিনি কিন্তু সাধারণ মানুষ, তিনি কিন্তু কোনো প্রভাবশালী মানুষ না, তিনি একটি ট্যাক্সি ভাড়া করে আর কি তিনি পৌঁছে দিয়েছিলেন ওয়েলিংটনে। তার সমস্যাটা করতে দুদিকে, তিনি হিন্দু পাড়ার মধ্যে থেকে একজন মুসলিম মহিলাকে নিয়ে যাচ্ছেন, আবার অ্যাট দ্য সেম টাইম তিনি মুসলিম মহিলাকে যখন মুসলিম পাড়ায় পৌঁছে দিয়ে ফিরে আসছেন, তখনও তার কিন্তু বিপদ হতে পারত। তা সত্ত্বেও তিনি করেছিলেন। হ্যাঁ, দেখুন আজকাল সত্যি এইসব মানে অত্যন্ত মানে উগ্র কথাবার্তা শুনছি আর কি নানান জায়গা থেকে। কেউ বলে না এই যে, আর গুজবটা কি শোনেন, গুজব 46-এও গুজব এমনভাবে ছড়ানো হয়েছিল, ভিক্টোরিয়া কলেজের হিন্দু মেয়েদের ধরে ধরে মারা হচ্ছে, ও করছে তমু করছে। কারা বাঁচিয়েছিল? প্রিন্সিপাল সাক্ষী দিয়েছিলেন, ওখানকার তৎকালীন প্রিন্সিপাল সাক্ষী দিয়েছিলেন যে না, আমার মেয়েরা সবাই অক্ষত আছে, আমি সহ। অধ্যাপকরা যারা দু একজন ছিলেন তারাও অক্ষত ছিল। 3 দিন ধরে তাদের আটকে ছিল। কারা আটকে ছিল? ট্রাম শ্রমিকরা আটকে ছিল, তারা সব মুসলমান। সেলিমের নেতৃত্বে তৎকালীন স্থানীয় মুসলিম লীগের লোক এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা সমস্ত বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আজকেও তো বামপন্থী রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে, কথা হচ্ছে। আপনি জ্যোতিবাবুর কথা পড়েন, জ্যোতিবাবুর আত্মজীবনী দেখবেন, তারা কত লোককে, তিনি তো নিজেই নারকেল ডাঙে আটকে ছিলেন, শ্রমিকরা তাকে রেস্কিউ করেছিলেন। এখানে তো হিন্দু মুসলমান গল্প নেই, মানবতার গল্প। শুনুন, বারবার যেটা বলার দরকার, সমস্ত জায়গায় বলার দরকার, জোরের সঙ্গে বলার দরকার, শুধু ক্ষমতার জন্যে, শুধু ভোটের জন্যে, এই আপনি যিনিই বলুন, সে প্রশাসনিক মাননীয় রাজ্যপালই হন, কি আমার মতো সাধারণ লোকই হোক, কি আরো 5 জন যদি প্রভাবশালী ক্ষমতাশীল লোকজন শুধু ওই মুসলমান 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 করতে থাকে, সেটা কোনো যুক্তির কথা নয়, সেটা হচ্ছে ভয়ঙ্কর, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদের কথা। এটা থেকে আমাদের সবারই সরে থাকা উচিত। ইতিবাচক কথা ভাবুন, নেতিবাচক কথা বন্ধ করুন। আর আরেকটা বিষয়, যখন আপনি বললেন যে যেই বলুক না কেন, এখন দেখা যাচ্ছে হিন্দু সুরক্ষা সমিতি বলে একটি নতুন সংগঠনে গজিয়ে উঠলো, এবং তারা 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং বলে তারা হচ্ছে কি প্রোগ্রাম করলো তার এগেনস্টে, এবং তারা বলছে, প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমরা মুসলমানদের সঙ্গে থাকতে পারবো না, মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দিতে হবে। প্রকাশ্যে মঞ্চে বলছে, এবং তারা বলছে যে 1946-এ নাকি মুসলমানরা তাদেরকে কেটেছিল, তাদেরকে আক্রমণ করেছে, তাই ওরা এখন স্বাধীন হয়েছে, বিজেপি সরকার এসছে,
তারা এটা চাইছে। না, এটা আপনি কি বলছেন, মানে আমাকে কি বলতে হবে? আপনি এই প্রশ্নটা করেন, প্রশ্নটা যথেষ্ট নিন্দের। সেটা যে সুরক্ষা সমিতি করে থাকুক, তাদের প্রশাসনের পক্ষে অন্তত সুরক্ষা দেওয়াটা সমীচীন নয়। হ্যাঁ, আমি তো বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখুন, এগুলো তো প্রশাসনিক সমস্যা। এগুলো সেটা ঠিক উল্টো যদি কোনো মুসলমানও দাঁড়িয়ে এখন ময়দানে বলতে শুরু করে হিন্দুদের কচুকাটা করো। হুমায়ুন কবিরের মতো এখন তিনি এমএলএ হয়েছেন, তিনি একবার একটা বেফাস কথা এরমভাবে বলেছিলেন, সেখানে কিন্তু সবাই সমর্থন করেননি, সবাই বিরোধিতা করেছেন। কিন্তু খুব স্বাভাবিক, কারণ এটা তো বললাম তো, আমি আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি ঘটনাচক্রে, আপনি ধর্মে মুসলমান, আমি ঘটনাচক্রে ধর্মে হিন্দু। তো আপনার সঙ্গে আমার সম্পর্কটা হিন্দু আর মুসলমানের না। আপনি একজন সাংবাদিক, আপনি আমাকে ইন্টারভিউ করছেন, আমি তার জবাব দিচ্ছি। এখানে হিন্দু মুসলমান করার জায়গাটা আমি তো বারবার বলার চেষ্টা করছি, আবারও বলবো, সেটা হচ্ছে এইটা বন্ধ করা উচিত। শুনুন, এটা হয়েছে, এটা হচ্ছে, 46-এও হয়েছিল, গুজব তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। আর এখন তো বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়ার যুগ, অমুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, একদম। তো ফলে এটা একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে। যার সাথে কিন্তু সত্যি আপনাকে তো কিছুক্ষণ আগে আমি দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণবঙ্গের কথা বলেছি। আমি নিজে জানি, আমি আর নাম করে আর বিতর্ক বাড়াতে চাইছি না। তিনি এখন যথেষ্ট এ রাজ্যে একজন কেষ্টু বিষ্টু। তিনি বলেছিলেন যে আপনারা যদি যশোর থেকে খুলনা যান গাড়ি করে, একটা আস্ত মন্দির পাবেন না। তো তাকে তো তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম, এই তথ্যটাই তো সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভুল টুল বললে তো তাকে অনেক গ্লোরিফাই করার চেষ্টা করা হয়। এখন কথাটা হচ্ছে, যেমন মিথ্যে করে বলে লাভটা কি হয়? লাভ হয় হচ্ছে ভোট ব্যাংকের সুবিধে হতে পারে, লাভ হচ্ছে মানুষের রক্তক্ষরণ হতে পারে, এবং তাতে যেটা হয় সেটা তো আপনাকে আগেই বলছিলাম, 46-এও হয়েছিল, ভবিষ্যতেও যদি কখনো খুব রক্তক্ষরণ এরকম ঘটে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা জানেন? গরিব মানুষ। হ্যাঁ, গরিব মানুষের হিন্দু মুসলমান থাকে না। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে করবো। এই দাঙ্গার পর গান্ধীজি এসেছিলেন কলকাতার বেলেঘাটে, তিনি অনশন করেছিলেন। এই তিনি চেয়েছিলেন যে এই যুদ্ধ বিগ্রহ সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হোক। এই যে প্রেক্ষাপটে, সেখান থেকে এই যে যারা একটা মিথ্যাচার ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য, আপনি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসাবে আপনি প্রচুর কাজ করেছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? উদ্দেশ্য একটাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক, দ্বিতীয়, একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করবো। গল্প মানে এটা বাস্তব ঘটনা। আপনি ডকুমেন্টারির কথা বললেন, আমি গান্ধীজিকে নিয়ে অনেকদিনই চেষ্টা করছি। হয়তো একটা কাজ আমি শেষ করবো হয়তো, সেটা হচ্ছে যে 45 সাল থেকে গান্ধীজির মৃত্যু 48 সাল পর্যন্ত আমি নোয়াখালী গেছিলাম। উপদ্রুত এলাকায়, যেখানে হিন্দুরা অনেক বেশি আক্রান্ত হয়েছিল, তাদের ক্ষতি হয়েছে, তাদের জোর করে মুসলিম করা হয়েছে, এগুলো অনেকটা সত্যি। আমি সেই সব গ্রাম, যেখানে যেখানে গান্ধীজি গেছিলেন, আমি সেই সব গ্রাম ঘুরে বেরিয়েছি। গান্ধীজি দাঙ্গাটা লেগেছিল লক্ষ্মী পুজোর দিন, আমি লক্ষ্মী পুজোর দিনই কিন্তু আমি আমার ক্যামেরা অন করি আর কি। তো গান্ধীজি সেখানে কিন্তু গান্ধীর সঙ্গে অনেক ছোট ছেলেরাও ঘুরে ঘুরে বেড়াতো, আর হিন্দু এবং মুসলমানরাও পরের দিকে ভীষণভাবে, তাদের বাড়ির ছেলেরাও তারা যেত আর কি। এবং ওইখানে কিন্তু আমার মনে আছে, আমি একজন 91 বছরের বৃদ্ধকে আমি ইন্টারভিউ করেছিলাম। এবং ইন্টারভিউ করতে করতে উনি যখন ছোট ছিলেন, উনি তারপরেও বলতে 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 হঠাৎ কথা বলা উনি বন্ধ করে দিয়ে উনি গেয়ে উঠলেন, রঘুপতি রাঘব রাজা রাম সবকো সম্মতি দে ভগবান। আপনি যদি নোয়াখালীর অনেকগুলো গ্রামে এখনো যান, দেখবেন সেখানে আমরা যেমন সুপ্রভাত বা শুভ রাত্রি বলি, আপনি জানবেন যে ওখানে কিন্তু অনেকের মধ্যে আপনি পাবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। আবার আপনাকে মনে করাচ্ছি, সেখানে কিন্তু তারা শুনবেন যে গান গাইছেন, যে রঘুপতি রাঘব রাজা রাম সবকো সম্মতি দে ভগবান, গান্ধীজির প্রিয় ভজন, হ্যাঁ, পুরো রামধুন। ফলে এই যে জায়গাটা না, আমাদের দেশটা, আমাদের যদি উপমহাদেশের কথাও বলেন, এত একটা বর্ণময় দেশ, এখানকার মানুষের 5 কিলোমিটার দূরে দূরে আপনি ভাষা বদলে যাচ্ছে, ধর্ম বদলে যাচ্ছে, খাবারের অভ্যেস বদলে যাচ্ছে, পোশাক পরিচ্ছদ পাল্টে যাচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়েও যদি আপনি দেখেন, সেই যে একটা অদ্ভুত একটা ঐক্য, অদ্ভুত ইতিবাচক দিক, অদ্ভুত ভালোবাসা, সেটাই কিন্তু ভারত, দ্যাট ওয়াজ ইন্ডিয়া। ফলে এই জায়গাটাকে আপনি যতক্ষণ বজায় না রাখতে পারবেন, এই রাজনৈতিক তথ্য আর এই সাম্প্রদায়িকতার তথ্য আর মানে এই একই কথা রিপিটেশন করে কোনো মানে হয় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।